দোলের দিন নবদ্বীপের মানুষ কে কি খাবার খাবেন সেটা উনি ঠিক করে দেওয়ার কেউ নন, কারণ ভারতবর্ষের সংবিধান ওনাকে এই অনুমতি দেয় না। আমাদের দেখতে হচ্ছে না শুভেন্দু ভার্সেস সুকান্ত, শুভেন্দু ভার্সেস দিলীপ, আমরা দাদার অনুগামী, আমরা দিলীপ দাদার অনুগামী, আমরা কেউ বাঘের অনুগামী, আমরা কেউ বাঘের বাচ্চার অনুগামী। তো এই গ্রুপগুলো কারা তৈরি করেছে? এই বিষয়টার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরাসরি কোনো বিষয় নয়, এটা কলেজের আভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ। কলেজ কর্তৃপক্ষ এটা নিয়ে পদক্ষেপ করছে, পুলিশ অনুসন্ধান করছে। শুভেন্দু অধিকারী অসভ্যের মতো কথা বলেছেন। রহিমা বিবি একজন মুসলিম সংখ্যালঘু মহিলা। শুভেন্দু অধিকারী বলছেন মুসলিমদের ছুঁড়ে চ্যাংদোলা করে ফেলে দেবেন, মানে উনি আসলে ক্ষমতায় আসলে রহিমা বিবিকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবেন। তারা প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আমরা সংবিধানকে ধারক এবং বাহক হিসেবে কাজ করার জন্যই আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। শীত ভাষায় আক্রমণ তো পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপি শিখিয়েছে। তাতে ইতিমধ্যে আমরা জানি যে দোল পূর্ণিমা আছে এবং দোল পূর্ণিমায় দোল উৎসবও শুরু হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা জানি নবদ্বীপের পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি ইতিমধ্যে আবেদন করছেন নবদ্বীপবাসীর উদ্দেশ্যে যে 3 দিনের জন্য নিরামিষ খাওয়ার খেতে, যেখানে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বারংবার বিজেপিকে আক্রমণ করে বলেছেন যে যার যেটা খাবার সেটা সে খেতে পারে বা যার যেটা পোশাক পরার তার অনুমতি বা তার নিজস্বভাবে সেটা করতে পারে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরই পৌরপ্রধান একজন এই ধরনের বক্তব্য রাখছেন। ভারতবর্ষের সংবিধান প্রত্যেক মানুষকে তার খাদ্যাভ্যাস নির্দিষ্ট করবার অধিকার দিয়েছে। ভারতবর্ষের সংবিধান দেশের প্রতিটি মানুষ কি পোশাক পরবে সেটা ঠিক করার অধিকার সেই নাগরিককে দিয়েছে। নবদ্বীপের পৌরপ্রধানকে এটা ঠিক করে দেওয়ার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি যে দোলের দিন নবদ্বীপের মানুষ কে কি খাবার খাবেন সেটা উনি ঠিক করে দেওয়ার কেউ নন, কারণ ভারতবর্ষের সংবিধান ওনাকে এই অনুমতি দেয় না। খুব পরিষ্কার করে বলছি, কান খোলা করে শুনে রাখুন যারা আপনারা এই চ্যানেল দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে এই ফতেয়া জারির রাজনীতির বিরোধিতা করেছেন। এর আগে আমরা দেখেছি দিল্লির বুকে দুর্গাপুজোর সময় বাঙালি মাছ মাংস খায়। নবরাত্রির অছিলায় দিল্লির সমস্ত জায়গায় নিরামিষ চাপিয়ে দেওয়া হয়েছে। কদিন আগে আমরা দেখেছি দিল্লির বুকে যখন বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপির বিধায়ককে গিয়ে মঙ্গলবার মাছ বিক্রি করা যাবে না এই ধরনের ফতেয়া জারি করতে। এই ফতেয়া সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। তাহলে দিল্লির বুকে যে অগণতান্ত্রিক কাজ বিজেপি করছে, এখানে নবদ্বীপের চেয়ারম্যান কি করে সেই কাজটাকে গণতান্ত্রিক হিসেবে চালাতে চাইছেন? প্রশ্নটা এখানে। এই কাজ সংবিধানের পরিপন্থী, এই কাজ কখনোই করা উচিত নয়, সমীচীন নয়। বিশেষ করে এমন একটা রাজ্য যে রাজ্যের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার মানুষের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে এই ধরনের ফতেয়া জারি চাপিয়ে দেওয়ার রাজনীতির বিরোধিতা করেন। সেখানে একজন পৌরপ্রধান হয়ে এই ধরনের কাজ করা অত্যন্ত অসমীচীন বলেই আমার মনে হয়, এবং আমি নিজেও আমার স্ট্যাটাসেও কালকে সেটা পরিষ্কার করেছি যে এই ধরনের কাজ করা জনপ্রতিনিধিদের উচিত নয়। এবার কে সহমত পোষণ করছেন না তার সঙ্গে? আমি কেন সহমত পোষণ করব? দেশের সংবিধান তার সাথে সহমত পোষণ করছে না। আমরা প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আমরা সংবিধানকে ধারক এবং বাহক হিসেবে কাজ করার জন্যই আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। সেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি সংবিধানের, আসলে মুশকিলটা হচ্ছে আমাদের দেশে তো সর্বত্রই সংবিধানের অবমাননা চলছে। সেই তালিকায় নবদ্বীপ পুরসভা ঢুকে পড়ছে দেখে আমার খারাপ লাগছে। আসলে নবদ্বীপ পুরসভা ঢুকছে না, এটা একজন ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কখনোই দলগত সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত কখনোই পশ্চিমবঙ্গের বুকে শাসক দল তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত বলেও আমার মনে হয় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে এই ধরনের ফতেয়া জারির রাজনীতি চিরকাল বিরোধিতা করে এসছেন। আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নিশ্চিত ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যে কথা বলেছেন সেই কথার মানে এই ধরনের ফতেয়া জারির রাজনীতি তৃণমূল কংগ্রেস দল হিসেবে পছন্দ করে না। আচ্ছা দাদা, আমরা ইতিমধ্যে দেখলাম যে বিধানসভা যেখানে অধিবেশন চলছে সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাইরে থেকে একটি বক্তব্য রেখেছেন, মন্তব্য করেছেন সংখ্যালঘু বিধায়কদের নিয়ে। তিনি মন্তব্য করেছেন যে মন্তব্যের একদম বিরোধিতা করেছেন হুমায়ুন কবির, এবং তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে 72 ঘন্টা সময় দিয়েছেন শুভেন্দু অধিকারীকে, না হলে তিনি তার 42 জন বিধায়ক নিয়ে বুঝে নেবেন। শুভেন্দু অধিকারী অসভ্যের মতো কথা বলেছেন। রহিমা বিবি একজন মুসলিম সংখ্যালঘু মহিলা।
শুভেন্দু অধিকারী বলছেন মুসলিমদের ছুঁড়ে চ্যাংদোলা করে ফেলে দেবেন, মানে উনি আসলে ক্ষমতায় আসলে রহিমা বিবিকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবেন। এই অসভ্য, মানে এরা বিরোধী দলনেতা হয়ে এই ধরনের কুৎসিত কদর্য কুরুচিকর মন্তব্য করা আসলে তার ব্যক্তিসত্তার পরিচয় বহন করে। শুভেন্দু অধিকারী যে রাজনীতির চর্চা করেন সেই রাজনীতি শেখায় বিলকিস বানুদের ধর্ষণ করার পর ধর্ষকদের মালা পরাতে, তাই জন্য শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলেন। শুভেন্দুর রাজনীতি শেখায় এহসান জাফরিকে খুন করতে, শুভেন্দুর রাজনীতি শেখায় মোহাম্মদ আকলাককে পিটিয়ে মারতে, তাই শুভেন্দু এই ধরনের কথা বলেছেন। ভারতবর্ষের সংবিধান, আমি আবারও বলছি, দিনের শেষে আমরা সবাই সংবিধানের রক্ষাকর্তা। লিডার অফ অপোজিশন, তার কাজ সংবিধানকে রক্ষা করা, তো উনি সংবিধানকে পায়ে দলিয়ে হত্যা করছেন। তো স্বাভাবিকভাবে শুভেন্দুর যা করার, যে কথা বলার, সেই কথাই অসভ্যের মতো বলছে। এই উন্মাদের প্রলাপকে গুরুত্ব দিয়ে আসলে ওকে বেশি ফুটেজ খাইয়ে দেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, তিনি সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে 26-এর নির্বাচনে তিনি ভবানীপুর থেকে লড়বেন এবং সেখানে মুখ্যমন্ত্রীকে হারাবেন। আরে পাগলা, আগে নিজের দল সামলা, পরে ভাববি বাংলা। আগে দল সামলাক, তাপসী মণ্ডল সামলাক, মুকুটমণি অধিকারী সামলাক, কৃষ্ণ কল্যাণী সামলাক, বিশ্বজিৎ দাস সামলাক। 77 নিয়ে এসেছিল, 65 নিচে নেমে গেছে। পাগলা শুভেন্দু, আগে দল সামলা, পরে ভাববি বাংলা। ভবানীপুর তো অনেক দূর, নন্দীগ্রামে দাঁড়াতে পারছে না শুভেন্দু পরের বার, হাঁটু কাঁপছে থরথর করে। পঞ্চায়েতে নন্দীগ্রাম হেরে গিয়েছে, জেলা পরিষদে নন্দীগ্রাম 1 এবং 2 নম্বরে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। ও নন্দীগ্রাম থেকে জিততে পারবে না, ওই জন্য নাটক করার জন্য, এইসব বাজারে ভেসে থাকার জন্য এইসব গল্পগুলো আরম্ভ করেছে। কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে তো সাধুবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার তার মধুর প্রতিশোধ নেবে। সুকান্ত মজুমদারকে হারানোর জন্য শুভেন্দু সব প্ল্যান করেছিল, যেভাবে দিলীপ ঘোষকে হারানোর জন্য মেদিনীপুর থেকে তাড়িয়েছিল। দিলীপ ঘোষ হেরে গেছে এবং সুকান্ত মজুমদারও হেরে যেত। কান ঘেঁষে ওই এপিক কার্ডে জুয়া চুরি না হলে সুকান্ত মজুমদারও হারত। সুকান্ত মজুমদার কান ঘেঁষে জিতে গেছে, তো এবার সুকান্ত মজুমদারের পালা। আপনি কি এখানেও বিজেপির অন্তদ্বন্দ্ব দেখছেন? আমাদের দেখতে হচ্ছে না, শুভেন্দু ভার্সেস সুকান্ত, শুভেন্দু ভার্সেস দিলীপ। আমরা দাদার অনুগামী, আমরা দিলীপ দাদার অনুগামী, আমরা কেউ বাঘের অনুগামী, আমরা কেউ বাঘের বাচ্চার অনুগামী। তো এই গ্রুপগুলো কারা তৈরি করেছে? তৃণমূল তো তৈরি করেনি। এই গ্রুপগুলো যারা তৈরি করেছে, গ্রুপগুলোর যারা মডারেটার, যারা পোস্ট করছে, অন্তর্দ্বন্দ্ব তো আমাদের বলতে হচ্ছে না। বিজেপির অবস্থা কি, জগন্নাথ চট্টোপাধ্যায় দিব্যেন্দু অধিকারী সম্পর্কে কি বলেছিল আমরা ভুলে গিয়েছি। বিজেপির বিরুদ্ধে তৃণমূলকেও বলতে হচ্ছে না, বিজেপির বিরুদ্ধে বিজেপিই বলছে। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম যে একদিকে যেমন এই বিধানসভা নিয়ে উত্তাল পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা প্রত্যেকেই জানি। এবার যোগেশচন্দ্র ল কলেজে আমরা দেখলাম সরস্বতী পুজোর সময় সেখানে কিন্তু পুলিশ বাহিনীর একদম উপস্থিতিতে সেখানে সরস্বতী পুজো হতে বাধ্য হয়েছিল এবং এখনও দেখা যায় সে একইভাবে হোলি খেলা নিয়ে অর্থাৎ দোল খেলা নিয়ে সেখানে বহিরাগতদের আনাগোনা নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে সাংসদ মালা রায় উপস্থিতি নিয়ে বা সাংসদ মালা রায়ের সঙ্গে বহিরাগতরা আসছে, এমনটাই সেখানকার টিএমসিপির যারা ছাত্র সংগঠনের ছাত্ররা রয়েছে তারাই অভিযোগ করছেন। না দেখুন, প্রথম কথা হচ্ছে কলেজ ক্যাম্পাসে বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দোলের আগের দিন বা পরের দিন দোল খেলা হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু কোনো সাংবাদিকই খবর সংগ্রহের জন্য গেলে সাংবাদিকদের গায়ে রং দেওয়াটা কখনোই সমীচীন হতে পারে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমকে কোনোভাবেই অপদস্থ করা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। গতকালকেও যে সাংবাদিকদের গায়ে জল এবং রং মিশিয়ে ছুঁড়ে মারা হয়েছে, ক্যামেরার মধ্যে ছুঁড়ে মারা হয়েছে, এটা কখনো সুস্থ গণতন্ত্রে কাম্য হতে পারে না। জল রং নয়, লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছুঁড়ে দেওয়া, এই অভিযোগও উঠেছে, পুলিশ তদন্ত করছে। যদি এই ধরনের কাজ সত্যি সত্যি লঙ্কার গুঁড়ো মেশানো জল ছুঁড়ে মেরে থাকে, সেটা অত্যন্ত গর্হিত অন্যায় এবং নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু মাথায় রাখতে হবে, দিনের শেষে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী কারুর কেরিয়ার যাতে নষ্ট না হয় সেদিকটাও মাথায় রেখে কিন্তু তাদেরও একটা জিনিস বুঝতে হবে যে আচরণে সংযম প্রত্যেকের রাখতে হবে। যেরকম সংবাদ মাধ্যমকেও সংযমী আচরণ হতে হবে, যে কারুর ঘরের মধ্যে চাইলেই ঢুকে পড়া যায় না, তেমনি একই সাথে সাথে সংবাদ মাধ্যম খবর করবেই। খবর করতে গেলে সংবাদ মাধ্যমের গায়েও জল ছুঁড়ে মারা যায় না, এটা সব পক্ষকেই বুঝতে হবে। কিন্তু দাদা, যে বহিরাগতদের কথা উঠে আসছে তারা সাব্বির এটা কলেজ কর্তৃপক্ষ বিবেচনা করছে। এই বিষয়টার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরাসরি কোনো বিষয় নয়, এটা কলেজের আভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ।
কলেজ কর্তৃপক্ষ এটা নিয়ে পদক্ষেপ করছে, পুলিশ অনুসন্ধান করছে এবং কলেজের যারা গভর্নিং বডি রয়েছেন, মালারা একটি কলেজের গভর্নিং বডির দায়িত্বে রয়েছেন এবং দেবাশিস কুমারের বদলে এখন অরূপ বিশ্বাস আর একটি কলেজের গভর্নিং বডির দায়িত্বে রয়েছেন। এটা তারা বিষয়টি দেখছেন, যেহেতু উচ্চ নেতৃত্ব দেখছে তাই এই বিষয়ে আর কোনো মন্তব্য আমাদের মতো ছোটদের করা উচিত নয়। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি যে শুধুমাত্র যে বিধানসভায় অধিবেশন চলছে তা কিন্তু নয়, লোকসভায় অধিবেশন চলছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের মধ্যে যে বচসা সৃষ্টি হয় আজকে অধিবেশন কক্ষে। আজকে গিরিরাজ সিংকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে আপনাকে মন্ত্রী কে বানিয়েছে, এটা কি কোনো সংসদের আচরণ হতে পারে? গিরিরাজ সিংহ এক এক সময় যে কথা বলেছেন, কুৎসিততম আচরণ করেছেন। গিরিরাজ সিংহ বাংলার 100 দিনের টাকাকে কার্যত আটকে রেখেছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরে। বাংলার মানুষ ক্ষোভে ফুটছে, মমতা ব্যানার্জি সরকার নিজের থেকে সেই টাকা দিচ্ছে। অভিষেক ব্যানার্জি আন্দোলন করেছেন, কেন বাংলার মানুষ বঞ্চিত? বলছে জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, অথচ ওনার দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তথ্য দিয়ে যে 5165 জনের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং নেই, যেখানে উত্তরপ্রদেশের প্রায় 3 লক্ষের কাছাকাছি জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং নেই। তাহলে ভাবুন, 3 লক্ষের বেশি যেখানে লিঙ্কিং নেই সেখানে উনি টাকা ছাড়ছেন, আর যেখানে মাত্র 5000 জনের লিঙ্কিং নেই সেই 5000 জনের টাকা বন্ধ রাখুন। বাকি বাংলার 100 দিনে কাজ করা গরিব মানুষ, কোটি কোটি মানুষ, তারা কি অপরাধ করেছে? তো খুব স্বাভাবিকভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ তো ঘটবেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেই বলার ধরনের সাথে হয়তো কারোর দ্বিমত থাকতে পারে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব খেটে খাওয়া মানুষের জন্য সংসদে সোচ্চার হয়েছেন। একজন সাংসদের সেটাই কাজ। তা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত যে গ্রামীণ এলাকা, সেই এলাকারও তো গ্রামীণ মানুষ মনরেগার টাকা পাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই তারা তাদের সাংসদকে জানিয়েছে, সাংসদ সেই বক্তব্য রেখেছেন। আর কারা বলবে যে সংসদে কী ভাষায় কথা বলতে হয় না হয়? যে সংসদে দাঁড়িয়ে রমেশ বিদুরি, বিজেপির নেতা ছিল, যে এবারও লোকসভায় পারেনি, তারপর দিল্লিতে বিধানসভাতেও আতিশির কাছে হেরেছে, সেই রমেশ বিদুরি পার্লামেন্টে দাঁড়িয়ে দানিশালী একজন মুসলিম সংখ্যালঘু সাংসদকে বলেছিল এ ভাউরে এ কাটুয়ে। কুৎসিত ভাষায় আক্রমণ তো পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপি শিখিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে বলেছিলেন জার্সি কাউ আর তার হাইব্রিড বাচ্চা। শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা লোকসভার, রাহুল গান্ধীকে বলেছে গান্ডু প্রকাশ্যে। তো এই রাজনীতি তো বিজেপি শিখিয়েছে। এখন ব্যাকফায়ার হচ্ছে বলে কাঁদুনি গাইলে হবে? আচ্ছা, আপনি যেটা বললেন যে মনরেগার টাকা বা বকেয়ার টাকা নিয়ে এই আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, কিন্তু ইতিমধ্যে তো বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদের গ্রাম উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। আরে বাবা, স্ট্যান্ডিং কমিটি সুপারিশ করলে কী হবে? মন্ত্রক কি টাকাটা দিয়েছে? 2021 সাল বিধানসভা নির্বাচনে হারার পর থেকে 1 টাকা দেয়নি, যে 2025 4 বছর হতে চললো, 1টি টাকা দেয়নি। 4 বছর বাংলার মানুষ, আপনি একটা লোককে ধরুন, আপনি একটা কোম্পানি, আপনি বাংলা হান্টের একজন এমপ্লয়ি, আপনি কাজ করেন কারণ মাসের শেষে একটা রেমুনারেশন পান। আপনার বস যদি আপনাকে মাসের পর মাস আপনাকে দিয়ে কাজ করায় তারপর টাকাটা না দেয়, তাহলে আপনি বসকে কী বলবেন? প্রতারক বলবেন, চিটিংবাজ বলবেন। ভারত সরকার সেই চিটিংবাজের রোলটা প্লে করেছে, মানুষগুলোকে দিয়ে কাজ করিয়েছে 100 দিনের, তারপর তাদের টাকা দেয়নি। তো সেই চিটিংবাজ সরকারের মন্ত্রীকে যে ভাষায় বল দুর্নীতি হয়েছে, সেটা তাদের মন্ত্রী কি রিপোর্ট দিয়েছে পার্লামেন্টে? 5165 জনের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং নেই। তো বাকি লোকগুলোর তো রয়েছে, তাদের টাকা দিল না কেন? তাহলে উত্তরপ্রদেশে কেন 3 লাখ লোকের লিঙ্কিং না থাকার পরেও টাকা দিলে? তাহলে কেন মধ্যপ্রদেশে 1,15,000 লোকের লিঙ্কিং না থাকার পরেও টাকা দিলে? তাহলে কেন বিহারে 78,000 লোকের লিঙ্কিং না থাকার পরেও টাকা দিলে? ওই রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে বলে। এই অসভ্যতম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার লোকসভার 100 দিনের শ্রমিকদের কথা হিসেবে পার্লামেন্টে তুলেছেন। সেই কথার ধরন কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। বাংলার গরিব মানুষের হকের টাকা মেরে দিলে তাদের চিটিংবাজি বলা হবে। পরবর্তী পদক্ষেপে বাংলার মানুষের টাকা তো মমতা ব্যানার্জি নিজে তার ফান্ড থেকে দিচ্ছেন। বাংলার বাড়ির টাকা মমতা ব্যানার্জি নিজে তার ফান্ড থেকে দিচ্ছেন, 100 দিনের টাকা নিজে তার ফান্ড থেকে দিচ্ছেন। অভিষেক ব্যানার্জি আন্দোলন করেছেন, রাজ্যপাল এসে তারপর বলেছিলেন যে আমি ব্যবস্থা করব, আমি কথা বলবো, রাজ্যপালের কথাও কর্ণপাত করেনি। তো এই জবাব তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে যে গরিব মানুষের টাকা মেরে দিয়েছে এটা চিটিংবাজ, কেন্দ্রীয় সরকার চিটিংবাজ। এটা শুনতে কি ভালো লাগে কারণ? পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে সাধ্বী নিরঞ্জন জ্যোতি তো লিখিত আকারে তার প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে কোনটা ঠিক, কে ঠিক? যে নির্মলা সীতারামন বলছে দুর্নীতি হয়েছে, আর নিরঞ্জন জ্যোতি বলছে মাত্র 5165 জনের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং নেই। তাহলে কে ঠিক? হয় নির্মলা সীতারামন মিথ্যাবাদী, নাহলে নিরঞ্জন জ্যোতি মিথ্যাবাদী। দুটোই তো তোমাদের মন্ত্রী, তোমরা ঠিক করো যে কে সত্যবাদী যুধিষ্ঠির আর কে মিথ্যাবাদী। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।